আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিকন প্রেজেন্টস ক্যান্সার বিষয়ক আলোচনা অনুষ্ঠান। সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল মান্নান। প্রিয় দর্শক, আজকের আলোচনা বিষয় ক্যান্সার এবং বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার বর্তমান চিত্র। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য উপস্থিত আছেন বাংলাদেশের একজন বরেণ্য প্রথিতযশা এবং নেতৃত্বস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞ, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অগ্রযাত্রায় যারা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন, তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম এবং সাবেক পরিচালক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বর্তমানে ডেল্টা হাসপাতালের ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন আমাদের সবার প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক ডাক্তার এম নিজামুল হক জালাল। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ স্যার, বাংলাদেশে তথা পুরো পৃথিবীতেই যত ধরনের জীবন সংশয়ী বা মরণ ব্যাধি আছে, তার মধ্যে ধরে নেওয়া হয় যে ক্যান্সার অন্যতম এবং খুবই এই শব্দটা শুনলেই মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে। তো স্যার, এটা নিয়ে ক্যান্সার নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের মিথ প্রচলন আছে ক্যান্সার নিয়ে। তো স্যার, আপনার কাছে প্রথমে স্যার জানতে চাই, স্যার ক্যান্সার এই রোগটা বিষয়ে আপনি স্যার একটু সহজ করে যদি বলেন স্যার। আচ্ছা, ক্যান্সার শব্দ শুনলে আমরা আসলে সকলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। আসলে ক্যান্সার হলেই কোনো আতঙ্ক হওয়ার কিছু নাই, কারণ ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। আপনারা জেনে থাকবেন যে শুরুতেই ক্যান্সার রোগ ধরা পড়লে সম্পূর্ণরূপে ভালো হয়। আসুন আমরা প্রথমে জেনে নেই আসলে ক্যান্সার বলতে আমরা কি বুঝি। ক্যান্সার শব্দটার পাশাপাশি আরও একটা শব্দ আছে যাকে আমরা টিউমার বলে থাকি। আসলে ক্যান্সার ও টিউমার শব্দ দুটি প্রায় কাছাকাছি। একটু পরেই আপনার এই বিষয়ে পরিষ্কার হয়ে যাবেন। আমাদের মানবদেহে একজন সুস্থ মানবদেহের মানে প্রাপ্তবয়স্ক মানুষের দেখে প্রায় 100 ট্রিলিয়নের মতো কোষ আছে। 1 ট্রিলিয়ন সমান 1 লক্ষ কোটি, তাহলে 100 লক্ষ কোটির মতো আমাদের শরীরে কোষ আছে। এই কোষগুলি একটা নির্দিষ্ট নিয়মে শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখে। আমাদের শরীরে প্রতিনিয়ত কিছু সংখ্যক কোষ তৈরি হয়, আবার কিছু সংখ্যক কোষ ক্ষয়প্রাপ্ত হয়, ফলে শরীরের যে স্বাভাবিক অবস্থা বজায় থাকে। কাজেই আমাদের শরীরের যে কোনো অঙ্গের এই কোষ যদি কোনো কারণে অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, অর্থাৎ অনিয়ন্ত্রিত হারে বৃদ্ধি পায়, যা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে আমাদের শরীরের যে সমস্ত অঙ্গের যে সমস্ত জায়গাতে এই কোষের অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে সেখানে একটা গোটার মতো তৈরি হয়ে থাকে, যেটা আস্তে আস্তে বড় হয়ে থাকে, বা আমাদের শরীরে যে অংশকে আমরা চাকা বলে থাকি, এই চাকাটাকেই আসলে টিউমার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। আমাদের শরীরে যে টিউমার হয়ে থাকে, যেমন শরীরের চামড়ার নিচে হইতে পারে, স্তনে হইতে পারে, পেটের মধ্যে হইতে পারে, জরায়ুতে হইতে পারে, যে কোনোই অঙ্গে হোক, এই চাকা বা টিউমার সাধারণত 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের টিউমার যাকে আমরা বলে থাকি বিনাইন। এই টিউমার শরীরে হলে শরীরে বৃদ্ধি পায়, তেমন শরীরের তেমন কোনো ক্ষতি হয় না, অর্থাৎ এই টিউমারগুলি শরীরের কোথাও তেমন ছড়িয়ে পড়ে না। এই টিউমারগুলি অপারেশনের মাধ্যমেই শুধু সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব। আর এক ধরনের টিউমার আছে, যে টিউমারগুলি অল্প সময়ের মধ্যে শরীরের এক জায়গা থেকে অন্যত্র ছড়িয়ে পড়ে। সাধারণত শরীরের যেখানে আছে সেখান থেকে আশেপাশের যেসব শরীরের টিস্যু বা যেসব মাংসপেশি বা যেগুলি আরও অঙ্গ আসছে সেগুলিতে ছড়িয়ে পড়ে, অথবা অনেক সময় রক্তের মাধ্যমে দূরবর্তী অঙ্গে ছড়িয়ে পড়ে। এই টিউমারগুলিকে আমরা খারাপ টিউমার বলে থাকি, যাকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। এই ম্যালিগন্যান্ট টিউমারকেই আমরা কার্সিনোমা বা ম্যালিগন্যান্ট বা ক্যান্সার হিসেবে আখ্যায়িত করে থাকি। স্যার ধন্যবাদ। স্যার, আপনার সেই যে ক্যান্সারের নিয়ে যে স্যার কথা বলেন, তাতে বোঝা যাচ্ছে যে সব ধরনের ক্যান্সারই টিউমার, বাট সব টিউমার আসলে ক্যান্সার না, এটাই স্যার। তো স্যার, আমাদের একটা স্যার স্ট্যাটিস্টিক্স যেটা স্যার দেখলাম স্যার গ্লোবোক্যান অনুযায়ী স্যার 2020 সালে যে সারা বিশ্বে 2020 সালে 30 মিলিয়ন নিউ কেস ক্যান্সার পেশেন্ট ডায়াগনোসিস হয়, এবং ওই বছরেই সর্বোচ্চ 10 মিলিয়ন পিপল ক্যান্সার রিলেটেড ডেথ হয় পুরো বিশ্বেই।
তো স্যার আসলে আমাদের দেশেও তো ক্যান্সারের অনেক প্রিভিলেন্স আছে, তো বাংলাদেশে তো শহর, গ্রাম, বন্দর, বিভিন্ন এলাকার রিমোট এরিয়ার লোকজন আছে। তো স্যার কি কি ধরনের উপসর্গ দেখা দিলে আপনি মনে করেন যে এই উপসর্গ দেখা দিলেই রোগীদেরকে অবশ্যই বিশেষজ্ঞ ক্যান্সার ডাক্তারের কাছে আসা উচিত? আচ্ছা, আসলে ক্যান্সার হলে তার ক্যান্সারের অবস্থানটা কোথায় এবং ক্যান্সার কত দিনের বা কি জাতীয় ক্যান্সার, এগুলির উপর সাধারণত সিমটমস নির্ভর করে। তবে সাধারণভাবে যে সিমটমসগুলি দেখা যায় প্রাথমিকভাবে, যেমন শরীরের প্রথমেই ক্যান্সারের সংকেত হিসেবে দেখা যায় শরীরের দুর্বলতা বা অবসাদগ্রস্ত হয়, শরীরে খাবার রুচি কমে যায়, সাধারণত খাবার খেতে অনীহা বোধ করে, অথবা শরীরের যে কোনো জায়গাতেই একটু আগেই আমি যেটা বললাম একটা গুটির মতো তৈরি হয় অথবা টিউমারের মতো তৈরি হয়, যে টিউমার অতি অল্প সময়ের মধ্যে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এর পাশাপাশি আমাদের যে অঙ্গে হয় সেই অঙ্গের সিমটমগুলি দেখা যায়। যেমন ধরুন গলাতে যদি হয় তাহলে গলার স্বরের পরিবর্তন হতে থাকে, গলার শব্দ হাঁসের মতো ফ্যাসফেসে হতে পারে অথবা ঘোড়ার শব্দের মতো হতে পারে। তারপর যেমন ধরুন ফুসফুস হইলে আমাদের কাশি হবে, কাশির সাথে বুক ব্যথা করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কাশির সাথে রক্ত যেতে পারে। আবার ধরুন খাদ্যনালীতে হলে ধীরে ধীরে খাবার বন্ধ হয়ে যায়, খাবার খেতে পারে না, কোনো এক সময় বমি হইতে থাকে, বমির সাথে রক্ত যেতে পারে। এরকম শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলিতে ক্যান্সার হয় সেই অঙ্গ প্রত্যঙ্গগুলিতে বিভিন্ন রকমের সিমটমস দেখা দিতে পারে। যেমন ধরুন মূত্রথলিতে হলে মূত্রথলির সাথে রক্ত যেতে পারে, প্রস্রাবের রাস্তায় ব্যথা করতে পারে, আবার ধরুন লিভার হলে লিভারে ব্যথা করতে পারে, খাওয়ার অরুচি হইতে পারে, এরকম বিভিন্ন ধরনের অনীহা দেখা দিতে পারে, অথবা বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী তার লক্ষণসমূহ দেখা দেয়। এই সমস্ত লক্ষণ হলে অবশ্যই বিশেষজ্ঞ, এই লক্ষণগুলি হলে প্রথমেই রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যদি 2-1 সপ্তাহের মধ্যে এই সিমটমসগুলি যদি নিরাময় না হয় তবে দ্রুত একজন ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই স্যার, এমসি যে ক্যান্সার যে শনাক্তকরণ বা ডায়াগনোসিস, এটা কি স্যার বাংলাদেশে সব ধরনের উপকরণ বা এই মেশিনারিজ কি সব অ্যাভেলেবল আছে? সব ধরনের ক্যান্সার কি ডায়াগনোসিস হয়? ক্যান্সার ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি। প্রথমে যেটা হলো রোগের লক্ষণ বা রোগ শনাক্তকরণের জন্য আমরা সাইন সিমটম বলে থাকি। কিছু রোগী বলে আর ডাক্তার পরীক্ষার মাধ্যমে কিছু নির্ণয় করেন। এর পরবর্তী পর্যায়ে আমরা যেগুলি করি কিছু ডায়াগনস্টিক পরীক্ষা বা ইনভেস্টিগেশন করা হয়। যেমন ধরুন একটা এক্স-রে, তারপর আলট্রাসোনো, সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি, এরকম এন্ডোস্কোপি অথবা এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড, এই সবগুলি পরীক্ষা নিরীক্ষায় বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমাণ আছে। এর পাশাপাশি ক্যান্সার রোগের টিস্যু শনাক্ত করানোর জন্য আমরা কিছু পরীক্ষা করে থাকি। যেমন ধরুন এফএনএসি আমরা বলি, ফাইন নিডল অ্যাসপিরেশন, চিকন সুই দিয়ে একটা রস নিয়ে একটু পরীক্ষা করা যে ক্যান্সার আছে কিনা। আরও একটি মোটা ধরনের যদি সুই দিয়ে পরীক্ষা করি তাকে আমরা বলে থাকি কোর বায়োপসি। এর পাশাপাশি আরও যেটা আছে আমরা বলে থাকি যে অপারেশনের মাধ্যমে কেটে কিছু টিস্যু পরীক্ষা করা হয়, এটাকে বলা হয় এক্সিশন বায়োপসি। আবার অনেক সময় কেটে পুরোটা না নিয়ে সামান্য একটু টিস্যু নিয়েও পরীক্ষা করা হয়, এটাকে আমরা বলি ইনসিশন বায়োপসি। এই সবগুলি পরীক্ষাই কিন্তু বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল। এর পাশাপাশি আরও ক্যান্সার শিওর হওয়ার জন্য আমরা যে পরীক্ষাগুলি করে থাকি, যেমন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে আরও কনফার্ম করা যায় যে এই ক্যান্সারটা এইখানেরই না অন্য কোনো জায়গাতে আসছে, অথবা আসলে কোন প্রকার হিস্টোলজি। আবার এর পাশাপাশি মলিকুলার কিছু টেস্ট করা হয় যে এই ক্যান্সার হওয়ার জন্য, এই ক্যান্সারের চিকিৎসার জন্য কী কী ওষুধ ব্যবহার করা যেতে পারে। এই যত পরীক্ষার কথা বললাম ক্যান্সার নির্ণয়ের জন্য, প্লাস ক্যান্সারের অবস্থা জানার জন্য, প্লাস ক্যান্সারের ভবিষ্যৎ কেমন হতে পারে, প্লাস ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা কী হতে পারে, এই সবগুলি পরীক্ষায় বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমাণে আছে। তাহলে হচ্ছে যে এই সব ধরনের পরীক্ষাও হচ্ছে এবং ক্যান্সার ডায়াগনোসিসটাও মোটামুটি বাংলাদেশে এখন হচ্ছে। স্যার বাংলাদেশে এমনি গ্লোবাল কিনা আরেকটা স্যার স্ট্যাটিস্টিক্স শেয়ার করি যে পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি ক্যান্সারের প্রিভ্যালেন্স বেশি হচ্ছে অস্ট্রেলিয়াতে, যেটা স্যার বলা হয়েছে যে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে প্রায় 463 জন হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়। আবার সবচেয়ে কম হয় পুরো পৃথিবীতে সৌদি আরবিয়া, ইয়েমেন এবং হচ্ছে সুদানে। আবার বাংলাদেশে স্যার প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 103 জনের ক্যান্সারের প্রিভ্যালেন্স হয়। তো স্যার বাংলাদেশে কি কি ধরনের ক্যান্সার হয়ে থাকে বা কেন হয়, আসলে কোনো কারণ আছে কি স্যার? আসলে ক্যান্সারের যতগুলি ক্যান্সার আছে বাংলাদেশে প্রায় মোরল কম বেশি সবগুলি ক্যান্সার হয়। এর মধ্যে পুরুষ, মহিলা বা শিশু ভেদে বিভিন্ন ধরনের ক্যান্সারের আধিক্য দেখা যায়। তার মধ্যে পুরুষদের মধ্যে সাধারণত ফুসফুসের ক্যান্সার
এবং নাক কান গলার ক্যান্সার সবচেয়ে বেশি দেখা বেশি যায়। হয়। আর মহিলাদের ক্ষেত্রে সাধারণত স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, এই দুইটা ক্যান্সারে আধিক্য সবচেয়ে বেশি দেখা যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা যেগুলি বলি যে ব্লাড ক্যান্সার বা লিকুইড ক্যান্সার, যেগুলি যেমন লিম্ফোমা, লিউকেমিয়া, এই জাতীয় ক্যান্সারগুলির আধিক্য একটু বেশি পরিমাণে দেখা দেয়। তবে পুরুষের ক্ষেত্রে যে ক্যান্সারগুলি হয়, যেমন আপনার ধরুন গলার যে ক্যান্সারগুলি, জি, এই ক্যান্সার কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এটা টোটালি সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। তবে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা একটু জটিল, এর নিয়ে বহুত গবেষণা চলছে। তারপরেও যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, যদি অপারেশন সফলভাবে করা যায়, তাহলে ওই ক্যান্সারগুলি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। আর মহিলাদের ক্ষেত্রে জরায়ু ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার, এগুলি যদিও একটু দেরিতে হলেও এই ক্যান্সারগুলি সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব সঠিকভাবে চিকিৎসা নিলে। যেমন ধরুন জরায়ুর ক্যান্সার ক্ষেত্রে আমরা বলে থাকি খুবই যদি প্রাথমিক পর্যায়ে হয়, তাহলে এটা সাধারণত অপারেশনের চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে ভালো করা সম্ভব। কিন্তু একটু পরে হইলেই, যেমন ধরুন স্টেজ 1B বা 2, 3 এগুলি স্টেজে হইলেও এগুলি চিকিৎসা কিন্তু রেডিওথেরাপি পাশাপাশি কেমোথেরাপি, আমরা যেটাকে বলে থাকি কোনকারেন্ট কেমোরেডিয়েশন, মানে একই সাথে রেডিওথেরাপি, কেমোথেরাপি, তার পাশাপাশি আর একটা চিকিৎসা আছে যেটাকে আমরা ব্র্যাকিথেরাপি বলে থাকি। এই চিকিৎসার মাধ্যমে কিন্তু জরায়ু ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব যদি সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক সময়ে চিকিৎসা নেয়। এর পাশাপাশি যেমন ধরুন স্তন ক্যান্সারও একই অবস্থা। স্তন ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায়, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব। এর পাশাপাশি স্তন ক্যান্সারের ক্ষেত্রে আমরা আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলি বলে থাকি, যেমন আমরা বলে থাকি তার রিসেপ্টর, আমরা বলে থাকি যেমন তার শরীরে ERPR মানে ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর বা HER2 বলি, এগুলি কিছু পর্যায়ে, প্লাস তার ফ্যামিলিগত হিস্ট্রি আছে কিনা, সব কিছু মিলায় যদি তার ভালো অবস্থায় থাকে, যেগুলি আমরা বলি, সেগুলি কিন্তু চিকিৎসার মাধ্যমে অপারেশন চিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্লাস অনেক সময় পাশাপাশি হরমোন থেরাপি দিয়েও রুগী কিন্তু অনেক দীর্ঘদিন, যেমন কোনো রুগী 10 থেকে 20 বছর পর্যন্ত ভালো থাকে চিকিৎসার মাধ্যমে। অতএব এসব চিকিৎসা যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায়, সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব। স্যার, আপনি যেটা বলেন, তার মানে ক্যান্সার হইলেই আসলে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, প্রপার চিকিৎসা হইলে আসলে আপনি যেটা বলেন জরায়ু ক্যান্সার, এগুলো আসলে অনেক সময় ঠিক হয়ে যায়। তো তারপরে স্যার, বাংলাদেশে কোথায় কোথায় ক্যান্সার চিকিৎসার সুযোগ আছে? আসলে বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ে সব জায়গাতেই ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা আছে। তার মধ্যে সরকারি পর্যায়ে যদিও ক্যান্সার চিকিৎসা একটু দুর্বল আছে, দুর্বল বলতে বুঝি আমরা ক্যান্সার চিকিৎসা একটা বড় হাতিয়ার, যেমন রেডিওথেরাপি। এই রেডিওথেরাপি সরকারি পর্যায়ে এখনো পর্যাপ্ত নাই, হয়তো 2-1টা জায়গাতে এখন আছে, কিন্তু বেসরকারি পর্যায়ে বাংলাদেশে এখনো বেশ কিছু জায়গায় আছে, যেমন ডেল্টা হাসপাতাল, আরও কয়েকটা কিছু হাসপাতাল আছে, যেসব হাসপাতালে এই রেডিওথেরাপি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে। এতে বাংলাদেশের কেমোথেরাপির চিকিৎসা ব্যবস্থা কিন্তু যে কোনো জায়গাতেই নেওয়া সম্ভব। এখন কেমোথেরাপি চিকিৎসা আপনার উপজেলা পর্যায়েও দেওয়া হয়ে থাকে। এই কেমোথেরাপি কিন্তু যে কোনো একটা হসপিটালে ভর্তি করে একটা কেমো শিডিউল দেওয়া সম্ভব এবং কেমোথেরাপি দেওয়া সম্ভব, কিন্তু রেডিওথেরাপির জন্য স্পেসিফিক সেন্টার দরকার। স্যার, কেমোথেরাপি দেওয়ার জন্য তো বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ মানে দরকার, তো এটি কিছু উপজেলা লেভেলে কিছু বিশেষজ্ঞ আমাদের দেশে এখন উপজেলা লেভেলেও বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া যায়, অনেক উপজেলাতেই আছে, যে যারা এখন উপজেলা লেভেলেও হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে যাও প্র্যাকটিস করছেন, অথবা অনেকে ঢাকা থেকে উপজেলা লেভেল পর্যন্ত যায়। তারপরেও আমি বলবো যে আরও বাংলাদেশে আরও বেশি জনবল তৈরি দরকার, ক্যান্সার বিশেষজ্ঞ আরও দরকার, যাতে দেশব্যাপী দেশের প্রত্যেকটা অঞ্চলেও ক্যান্সারের চিকিৎসা সুলভ মূল্যে করা যেতে পারে। আপনারা তো স্যার এই ক্যান্সারের চিকিৎসা দেখা যায় কেমোথেরাপি বা রেডিওথেরাপি ব্যবহার করেন, তো কোন ধরনের রোগীর ক্ষেত্রে আপনার কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেন, অথবা কোন ধরনের রোগী কেমোথেরাপি রেডিওথেরাপি একই সাথে চলতে পারে কি স্যার? ওই যে একটু আগে আমি বললাম, যেমন জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে বা সার্ভাইকেল ক্যান্সার, এটা মহিলার ক্ষেত্রে এর মূল চিকিৎসাই কিন্তু যখন অপারেশন না করা যায় তখন কেমোথেরাপি, রেডিওথেরাপি প্লাস ব্র্যাকিথেরাপি। এক্ষেত্রে কেমোথেরাপি তেমন কোনো ভূমিকা নাই একত্রে ভাবে, কিন্তু বা মেইন অনেক সময় প্রাথমিক পর্যায়ে বা অপারেশনের যেসব পর্যায়ে, সেক্ষেত্রে কিন্তু রেডিওথেরাপি দিয়ে শুধু ভালো করা যায়। এতে এক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপির একসাথে ভূমিকা আছে বিশাল একটা। আবার যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বা স্তন ক্যান্সারের ক্ষেত্রে আমরা কিন্তু বলি প্রথমে অপারেশন পরে কিন্তু কেমোথেরাপি লাগলে কেমোথেরাপি, বা সাধারণত পর্যায়ে স্টেজ বেঁধে বলে থাকি। একটু আরও বলে থাকি যে আমরা ক্যান্সারের সাধারণত 4টে স্টেজ আছে, 1, 2, 3, 4 এইরকম।
আমরা এই স্টেজ বেঁধে সাধারণত একটু দেরিতে যেগুলি স্টেজ 2-3 হয় সেসব ক্ষেত্রে আমরা প্রথমে কেমো দিই, কেমোথেরাপি দেওয়ার পরে তারপর কিন্তু আবার অনেক ক্ষেত্রে রেডিওথেরাপি দেওয়া হয়, রেডিওথেরাপির পাশাপাশি কিন্তু আবার হরমোন থেরাপি দেওয়া হয়। তবে কিছু কিছু টিউমার আছে যেগুলি শুধু কেমোতেই ভালো করা সম্ভব, যেমন জিটিটি বলি আমরা, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রোবোব্লাস্টিক টিউমার মহিলাদের ক্ষেত্রে হয় জরায়ুতে। এই টিউমার সাধারণত আমরা বলি মোলার প্রেগনেন্সি, সেখান থেকে কোরিওকার্সিনোম হয়, যেটা শুধু কেমোথেরাপির মাধ্যমে ভালো করা সম্ভব। আবার আমাদের শরীরে যেমন স্মল সেল লাং ক্যান্সার আছে, স্মল সেল লাং ক্যান্সার কিন্তু কেমোথেরাপির মাধ্যমে শুধু অনেক সময় কিওর করা হয়। আবার অন্যান্য যে লাং ক্যান্সারগুলি আছে সেক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি, অপারেশন চিকিৎসা, পাশাপাশি রেডিওথেরাপি চিকিৎসা লাগে। তবে সাধারণত আমরা রোগের ধরন, রোগ কোথায় তার রোগ আছে, প্লাস রোগের স্টেজ বা কী পর্যায়, তার উপর বেসিস করে আমরা সিলেক্ট করি যে আগে কেমোথেরাপি পাবে না আগে রেডিওথেরাপি পাবে না আগে অপারেশন চিকিৎসা পাবে না দুইটা কেমোথেরাপি রেডিওথেরাপি একসাথেই দিতে হবে। জি স্যার, তাহলে স্যার আমাদের দেশে তো স্যার আসলে ইকোনমিক্যালি আমরা অবশ্যই ডেভেলপিং কান্ট্রি, তো স্যার আমাদের অনেক দেশের মানুষ অনেকেই এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করে। তো এই ক্যান্সার তো আসলে ধনী গরিব স্যার মানে না, তো স্যার ক্যান্সার চিকিৎসার খরচটা কেমন স্যার? এটা আসলে ক্যান্সার চিকিৎসা খরচ একটু আগে আমি বললাম যে তার কি কি চিকিৎসা লাগবে। যেমন একটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু তার সার্জারি চিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি সবগুলি চিকিৎসাই কিন্তু লাগে অনেকাংশে। তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসাটা বেশ ব্যয়বহুল। যেমন একটা সার্জারি করতে গেলেও আমাদের দেশে প্রাইভেট সেক্টরে প্রায় লক্ষাধিক টাকা লাগে, প্লাস কেমোথেরাপিগুলি দিতে গেলেও তার প্রায় লক্ষাধিক টাকার মতো লাগে টোটাল খরচে। আবার পাশাপাশি হরমোন চিকিৎসা 10 বছর 5 বছর খেতে হয়। রেডিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রেও অনেক সময় প্রাইভেট সেক্টরে 1.5 লাখ 2 লাখ টাকা লাগে। এত এসব ক্ষেত্রে বেশ ব্যয়বহুল চিকিৎসা। তারপরেও আমি বলবো যে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতেই কিন্তু, যেমন বিশেষ করে ইন্ডিয়াতেই কেমোথেরাপির চিকিৎসা কিন্তু অনেক কম টাকায় পাওয়া যায়। এত আমাদের দেশের যারা এই কেমো ড্রাগগুলি তৈরি করছেন বা যেসব কোম্পানিগুলি সরকারি বেসরকারি মিলে আমাদের এগিয়ে আসার দরকার। এই ওষুধগুলির দাম আর আমাদের হাতের নাগালে নিয়ে আসলে আমাদের দেশের গরিব রোগীগুলি উপকৃত হবে। পাশাপাশি আমাদের সরকারি পর্যায় থেকে পর্যায়ে আরও এইসব গরিব রোগীদের চিকিৎসার জন্য আরও চিকিৎসার ব্যবস্থা প্রতুল করতে হবে, প্লাস হসপিটালে বিভিন্ন সরকারি হসপিটালকে ওষুধের সরবরাহগুলি বিনামূল্যের ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের গরিব রোগীকে চিকিৎসা দেওয়া সহজলভ্য হবে গরিব রোগীদের চিকিৎসা। স্যার এই যে আপনি বললেন স্যার রেডিওথেরাপির একটা ক্যান্সার চিকিৎসায় একটা অসামান্য ভূমিকা আছে, এর পাশাপাশি স্যার কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, এই যে মেডিসিন রিলেটেড যেটা ক্যান্সার চিকিৎসার জন্য যে সব ধরনের মেডিসিন লাগে, এগুলো কি স্যার বাংলাদেশে অ্যাভেলেবল আছে? আমাদের দেশে মোটামুটি প্রায় সবগুলি ওষুধই এখন ইমিউনোথেরাপি পাওয়া যায়। কেমোথেরাপি তো অনেক আগে থেকে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। হরমোন থেরাপি তো অনেক আগে থেকেও আছে, প্লাস ইমিউনোথেরাপি এখন পাওয়া যাচ্ছে। তবে বেস্ট রিসেন্ট যে ড্রাগগুলি এগুলি কিন্তু পর্যায়ক্রমে আমাদের দেশে আসা শুরু করেছে। আশা করি অদূর ভবিষ্যতে সবগুলি ড্রাগই আমাদের দেশে অ্যাভেলেবেল হবে। তবে এখন পর্যন্ত যে ড্রাগগুলি আছে এইগুলি ড্রাগ দিয়েই আমাদের দেশের রুগীকে চিকিৎসার মাধ্যমে ভালো করে তোলা সম্ভব, যদি রুগী প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য আসেন, প্লাস সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করেন। আপনি বলেন যে তাহলে এই বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় ইমিউনোথেরাপি একটা খুবই বড় একটা ভূমিকা রাখে। তো স্যার এর পাশাপাশি স্যার আপনি কি স্যার ক্যান্সার চিকিৎসায় মনে করেন যে স্যার সাপোর্টিভ মেডিসিন কি দরকার হয় স্যার ক্যান্সার চিকিৎসায়? সাপোর্টিভ মেডিসিন অবশ্যই, রোগীর চিকিৎসা শুরু থেকেই সাপোর্টিভ মেডিসিন দরকার, হোক সে কিউরেটিভ বা প্যালিয়েটিভ। কিউরেটিভ বলতে বুঝি আমরা যে রোগীগুলি ভালো হবে প্লাস আমাদের আন্ডারে অবজারভেশন বা ফলো আপে থাকবে ভবিষ্যতে। আর প্যালিয়েটিভ বলতে আমরা বুঝি যে রোগীগুলি সাধারণত ক্যান্সার চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে না, রোগী খারাপ অবস্থা আছে। এই দুই ক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্টের দরকার। যেমন একটা রোগীকে কেমোথেরাপির আগে আমরা বিভিন্ন ধরনের রক্ত টেস্ট দিয়ে রাখি, তার শরীরের রক্ত ঠিক আছে কিনা, তার শরীরের কোনো ইলেকট্রোলাইট বা অন্যান্য কোনো ঘাটতি আছে কিনা, সেগুলির জন্য আমরা যে চিকিৎসাগুলি দিয়ে থাকি এইগুলি কিন্তু সাপোর্টিভ চিকিৎসা। রোগীর যেমন ব্যথা আছে, ব্যথা কমানোর জন্য আমরা যে ওষুধগুলি দিয়ে থাকি, এগুলি আসলে একটা চিকিৎসার ক্যান্সার চিকিৎসার শুরু থেকেই এই সাপোর্টিভ চিকিৎসাগুলি অত্যন্ত জরুরি। প্লাস পাশাপাশি শুধু চিকিৎসার সময়ও যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন যে চিকিৎসাই দিই, তার পাশাপাশি ওষুধগুলি সাইড ইফেক্ট প্রতিরোধ করার জন্য, প্লাস রুগীর আদার যেসব আরও যেগুলি কোমরবিডিটি থাকে, যেমন একটা রুগীর ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, তার হয়তো কিডনির সমস্যা আছে, বা
তার ব্রেনের সমস্যা আছে, এর সাথে যে ওষুধগুলি ব্যবহার করি এগুলি কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট। এর পাশাপাশি আমরা যেগুলি বলে থাকি, যেমন অনেক রোগীকে আমরা স্যালাইন দিয়ে থাকি, পাশাপাশি এমনি যেমন অনেক সময় আমরা ব্লাড দিয়ে থাকি, ব্লাডের কম্পোনেন্ট দিয়ে থাকি অনেক সময়, আবার অনেক সময় বিভিন্ন ধরনের রক্ত বৃদ্ধির জন্য বিভিন্ন ইনজেকশন প্রেসক্রাইব, এগুলি সবই কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট। এতে ক্যান্সার চিকিৎসার কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি যেটাই বলুন না কেন, পাশাপাশি সাপোর্টিভ ট্রিটমেন্টটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, এই যে কেমোথেরাপি তো এক ধরনের সাইটোটক্সিক ড্রাগ, অনেক সময় রোগী দেখা যায় ইমিউনিটি সাপ্রেস হয়ে যায়, আবার স্যার রেডিওথেরাপি দিলে বিভিন্ন ধরনের স্কিন কমপ্লিকেশন হয়, এছাড়াও স্যার বিভিন্ন ধরনের কেমোথেরাপি, রেডিওথেরাপিতে লাং ফাইব্রোসিস হয়, এই ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড, আবার স্যার অ্যানোরেক্সিয়া, ক্যাকিক্সিয়া, এই কেমোথেরাপি ইনডিউসড ইমেসিস ম্যানেজমেন্ট, এগুলো স্যার সব ধরনের মেডিসিন কি আছে? হ্যাঁ, বাংলাদেশে এখন যেমন আমরা রোগীর রুচি বৃদ্ধির জন্য বা রোগী যেগুলো খেতে পারে না তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাজিস্ট্রল নামে একটা ড্রাগ ব্যবহার করি। এই ড্রাগগুলি বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবেল। এর পাশাপাশি যেমন লাং ক্যান্সার চিকিৎসার জন্য অনেক সময় ফাইব্রোসিস হয়ে যায়, রোগীর কাশি হয়, বুক ব্যথা হয়, ভালো হতে চায় না, সেগুলির জন্য আমরা কিন্তু নিন্ডাটিনিব নামে আমরা একটা ড্রাগ ব্যবহার করে থাকি। এই ড্রাগগুলি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এর পাশাপাশি আদার যেগুলি ড্রাগ, যেমন আমরা সাপোর্টিভ ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ধরনের, যেমন ফ্যাটিসোল বা ফ্যাট জাতীয় কিছু কিছু স্যালাইন আছে বা আদার যেগুলি নিউট্রিয়েন্ট আছে, এগুলি কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল এগুলি। স্যার, থ্যাংক ইউ স্যার। এমনি আপনি স্যার বাংলাদেশে এই যে চিকিৎসা ব্যবস্থার যে এই ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে, এখন মোটামুটি সব ধরনের চিকিৎসাই হচ্ছে, তারপরেও স্যার একটা পোর্শন অফ রুগী দেখা যায় যে বিদেশের দিকে একটা টেন্ডেন্সি আছে, হয়তো বা ডায়াগনোসিস হয়েছে বা ডায়াগনোসিস করার জন্য অনেক সময় অনেক রোগী বিদেশে যাচ্ছে। আপনি কি স্যার মনে করেন ক্যান্সার চিকিৎসার জন্য আসলে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া, বা আপনি স্যার কোনটা সাপোর্ট করেন বা কোন ক্ষেত্রে বিদেশে যাওয়া উচিত? আমি একটু বললে আপনার পরিষ্কার হয়ে যাবে। আসলে বিদেশে যাওয়ার জন্য একটা শ্রেণীর লোক আছে যারা বাংলাদেশে যতই চিকিৎসা হোক ওরা বিদেশে যাবেই। যেমন ধরুন অনেকেই আছে, আপনার এই পাঞ্জাবি আমাদের বাংলাদেশেও কিন্তু ঈদে কিনতে পাওয়া যায়, আবার অনেকে গ্রামের লেভেলে পাওয়া যায়। অনেক গ্রামে কিন্তু ঈদের সময় পাঞ্জাবি কেনে, সে ঢাকা আসে কিনতে, ওটা তার একটা শখ, সে ঢাকা আসবে টাকা ব্যয় করার জন্য। আবার অনেকে আছে যে ইন্ডিয়া মার্কেট করার জন্য যায়, সিঙ্গাপুর মার্কেট করা যায়। তো বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এখন সব রোগ নির্ণয় সব কিছুই বাংলাদেশে সম্ভব। তারপরেও কিছু কিছু আছে যে মানুষ ইন্ডিয়া সিঙ্গাপুর যাবে, এই ইন্ডিয়া সিঙ্গাপুর যাওয়ার পরেও কিন্তু ওই রোগীগুলি কিন্তু ঘুরে কিন্তু আমাদের কাছেই আসে। আমরা বাংলাদেশের যে রোগ নির্ণয় করি পাশাপাশি ওরা কিন্তু তেমন বেশি কিছু করে না, সেম জিনিসই করে, পাশাপাশি ওরা আরো পরীক্ষা নিরীক্ষা অধিক পরিমাণে করে। যেখানে বাংলাদেশে 20,000 30,000 খরচ করলে রোগ নির্ণয় সম্ভব, সেখানে বিদেশে গেলে তাকে হয়তো দেখা যায় 2 লাখ 3 লাখ টাকা প্রাথমিক পর্যায়ে তাকে খরচ করতে হয়। এত আমি বলবো যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে, পর্যাপ্ত মেডিসিন আছে, এত বিদেশে যাওয়ার কোনো রকম প্রয়োজন নাই। আমরা যদি মনে করি যে এই রোগী বিদেশে যাওয়ার দরকার আছে, কোনো ডাক্তারের যদি রেফারেন্স নিয়ে যায় তাহলে মনে করি সে যেতে পারে, কিন্তু রোগীর ইচ্ছায় রোগী তো আর রোগ সম্বন্ধে আসলে ডিসিশন নিতে সঠিক পথে যেতে পারবে না। এটা রোগী ইচ্ছা করে ডিসিশন নেওয়া ঠিকও না। অনেক সময় অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজন বিদেশে গিয়ে জমি ভিটা বিক্রি করেও স্যার যায়, যেটা আসলে সেক্ষেত্রে আমরা বাস্তবিক পক্ষে দেখি। আসলে ধরুন বিদেশে বিভিন্ন পার্শ্ববর্তী দেশগুলিতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা আশা করে পরে দেখা যায় বাংলাদেশে বিভিন্ন লোকজনের কাছে ভিক্ষা করে বেড়াচ্ছে। এত এই কাজগুলি যেখানে আমাদের দেশেই স্বল্প টাকার মধ্যেই সরকারি বেসরকারি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করা দরকার। এতে আমি বলবো যে বিদেশে যাওয়ার কোনোই দরকার নেই। অযথা বিদেশে গিয়ে শুধু মানুষ হয়রানি হয় না, শুধু পাশাপাশি তার সময় ব্যয় হয়, তার রোগটা অনেক পর্যায়ে অনেক দূর পর্যন্ত চলে যায়, প্লাস তাকে আর পরবর্তী পর্যায়ে সঠিক চিকিৎসা করাও সম্ভব হয় না। আপনি বরাবরই কিছু ক্যান্সারের ক্ষেত্রে বললেন যে আসলে অনেক ক্যান্সারই আসলে ভালো হওয়া সম্ভব, তারপর একটু আলাদাভাবে জানতে চাই ক্যান্সার চিকিৎসার মাধ্যমে ভালো হওয়া সম্ভব স্যার? আমি একটু আগেই তো বললাম যে কোনো ক্যান্সার, একটা কথা আছে যে সূচনায় পড়লে ধরা ক্যান্সার রোগ যায় ছাড়া, যে কোনো ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে ওই ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়। তার পাশাপাশি আমাদের দেশে কিন্তু ক্যান্সার নির্ণয়ের জন্য স্ক্রিনিং ব্যবস্থাপনা আছে। আমরা যেটা বলি যে একজন সুস্থ মানুষ যে কোনো হসপিটাল বা বিভিন্ন ক্লিনিকে যেখানে যেখানে স্ক্রিনিং ব্যবস্থা আছে সেখানে গিয়ে যদি সে তার পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে যদি প্রাথমিক পর্যায়ে একটা রোগ ধরা পড়ে, যেমন ধরুন স্তন ক্যান্সারের স্ক্রিনিং ব্যবস্থা বাংলাদেশে আছে, জরায়ুর ক্যান্সারের স্ক্রিনিং ব্যবস্থা আছে, এসব ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে কিন্তু শতভাগ ভালো হয়। এর পাশাপাশি যদি রোগ নির্ণয় করতে গিয়েও যদি প্রাথমিক পর্যায়ে ধরে, যেমন স্টেজ 1 2-তে ধরা পড়ে, সেই ক্যান্সারগুলি কিন্তু টোটালি ভালো হয়। এরপরে আমি বলেছি যে একটু আগে কিছু ক্যান্সার যেমন জরায়ুর ক্যান্সার,
ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, vaccination তারপরে গলার ক্যান্সার, এগুলি ক্যান্সারগুলি কিন্তু দেরিতে ধরা পড়লেও এগুলি চিকিৎসার মাধ্যমে টোটালি কিওর হয়ে যায়। তো স্যার আমাদের দেশে এখন তো স্যার ক্যান্সার চিকিৎসার একটা অবস্থানে চলে আসছে, তারপরেও স্যার আপনি কি মনে করেন যে সরকারি বেসরকারিভাবে আর কোন কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার, বা এই ধরনের উদ্যোগ নিলে আসলে ক্যান্সার চিকিৎসা আরও বেশি প্রসারিত হবে, চিকিৎসায় আরও অনেক রোগী এই সুযোগ সুবিধা পাবে স্যার? এটা একটু আগেই আমি বললাম যে আমাদের দেশে কিন্তু ক্যান্সার চিকিৎসা যারা করেন তাদেরকে আমরা অনকোলজিস্ট বলে থাকি। এই মেডিকেল অনকোলজিস্ট বলুন, রেডিয়েশন অনকোলজিস্ট বলুন, সার্জিক্যাল অনকোলজিস্ট যারা অপারেশন করুন, বা ইউরো অনকোলজিস্ট বলুন, গাইনি সব ধরনের অনকোলজিস্টই আমাদের বাংলাদেশে কিন্তু এখন আছে। কিন্তু তারপরেও আমাদের দেশের জন্য যত জনসংখ্যা তার তুলনায় এখনও পর্যাপ্ত না। এতেও আমাদেরকে বিভিন্ন ধরনের অনকোলজিস্ট আরও তৈরি করতে হবে। এটা সরকারি বেসরকারি পর্যায়ে এর যে উদ্যোগ নিতে হবে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউট আরও খুলতে হবে, আরও অনকোলজিস্ট তৈরি করতে হবে। আমাদের সরকারি পর্যায়ে বিভিন্ন যেসব হাসপাতাল আছে বা বেসরকারি পর্যায়ে যেসব হাসপাতাল আছে সেখানে অনকোলজি ডিপার্টমেন্ট তৈরি করতে হবে। প্লাস আমাদের রেডিওথেরাপির ডিপার্টমেন্টে আমরা জানি যে আমাদের দেশে পর্যাপ্ত না। এতে সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিয়ে এইসব রেডিওথেরাপি ডিপার্টমেন্ট চালুর ব্যবস্থা করতে হবে, এবং দেশের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অনকোলজিস্ট পর্যাপ্ত পরিমাণ করতে হবে, যাতে ওই সব জায়গাতেই অপারেশনের পর্যায়ে সঠিকভাবে অপারেশন করা যেতে পারে অনকোলজিস্ট চিকিৎসক দ্বারা। এতে এই সব উদ্যোগগুলি আমরা যদি সরকারি বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সামাজিক, ধর্মীয় বা বিভিন্ন রেডিও, টেলিভিশন বা সাংবাদিক ভাইরা যারা আছেন বা আমাদের বিভিন্ন মাধ্যম যারা আছে, গণ্যমাধ্যম আছে, তাদের মাধ্যমে যদি আমরা উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে পারি এবং এইসব সেন্টার বিভিন্ন জায়গায় তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশকে একজন পৃথিবীর বুকে ক্যান্সার সেন্টারের জন্য অগ্রণী ভূমিকা পালনের ব্যবস্থা নিয়ে যেতে পারবো। স্যার আপনি যেটা বলেন, আপনি যে স্যার পরামর্শগুলো দিলেন, নিশ্চয়ই স্যার এই পরামর্শগুলো যারা শুনবে, যারা এই কর্তা ব্যক্তি যারা আছেন, নিশ্চয়ই বিভিন্ন ধরনের স্টেপ অলরেডি নিয়েছেন, আরও হয়তো নেবেন। তো স্যার আমরা যেটা জানি যে ক্যান্সার চিকিৎসায় একটা রোগী ভালো হওয়া মানে পুরো মানব জাতির জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট বলা যায়। তো স্যার আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো স্যার আপনি এই আজকের এই আলোচনাটার একটু স্যার সার সম্পর্কে সংক্ষেপ করে একটু স্যার আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার কিছু বলেন স্যার। আচ্ছা, প্রিয় দর্শকবৃন্দ যারা আমার কথা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আসলে কথা একটাই যে ক্যান্সার কোনো ভয় নয়, ক্যান্সারকে আমাদের সবাইকে করতে হবে জয়, এবং এই ক্যান্সার সম্বন্ধে আপনাকে সচেতন হইতে হবে, এবং আপনি অন্যকেও সচেতন করবেন। এবং আপনাদের শরীরে যখনই কোনো সন্দেহ হবে, আমাদের শরীরের যে স্বাভাবিক অবস্থা আছে এই স্বাভাবিক অবস্থার যদি কোনো পরিবর্তন লক্ষ্য করেন, তো আপনি একজন রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হন এবং আপনার রোগ সম্বন্ধে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন, এবং আপনি সুস্থ খাবার খান এবং অন্যকে এবং নিজেকে কিছু সময় হলেও ব্যায়ামের জন্য নিয়োজিত করুন, শরীর সুস্থ রাখুন। এর পাশাপাশি যেসব কারণে ক্যান্সার হয় সেগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। যেমন ধরুন ধূমপান, এই ধূমপান কিন্তু দুই ধরনের, একটা আছে ধূমায়িত ধূমপান যেমন বিড়ি, সিগারেট, পান পাতা, জর্দা, আর একটা হলো যে ধূমপানবিহীন যেগুলি যেমন পান পাতা, জর্দা, এগুলি সবগুলি কারণেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে আমরা যদি শুধু ধূমপান থেকে বিরত থাকি তাহলে আমাদের শরীরে 80 থেকে 90 ভাগ ক্যান্সার থেকে এমনি বিরত থাকার সম্ভাবনা। অতএব আপনার ধূমপান মুক্ত থাকুন, সুস্থ জীবনযাপন করুন এবং সুস্থ খাবার খান। সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। স্যার আমরা জানি আপনি স্যার অনেক ব্যস্ত থাকেন, তার মধ্যে স্যার আমাদেরকে সময় দিয়েছেন, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনাদেরকে ধন্যবাদ এবং স্টুডিওতে যারা আছেন সবাইকে ধন্যবাদ। স্যার অনেক ধন্যবাদ। স্যার প্রিয় দর্শক, আলোচনা শুনছিলেন ক্যান্সার এবং বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার বর্তমান চিত্র। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম নিজামুল হক জালাল স্যার। আমার মনে হয় আপনাদের ক্যান্সার নিয়ে যে ধরনের ভাবনা চিন্তা আছে, যে যত ধরনের প্রশ্ন আছে, আমার মনে হয় যে আপনারা অ্যান্সার পেয়ে গেছেন এবং নিশ্চয়ই আপনাদের এটা অনেক কাজে আসবে। তো দর্শক ভালো থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.